আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। দুজনের মধ্যে কয়েক মিনিটের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, যেন দুজনে সিনেমা শুটিং করছে। তোরা এই দৃশ্য দেখে আরো ভয় পেয়ে এগিয়ে এসে দুজনের দিকে চিৎকার করতে লাগলো। কি হচ্ছে, কি করছেন আপনারা, সমস্যা কি, কেন এভাবে রাস্তায় মারামারি করছেন? কিন্তু তোরার কোনো কথাই দুজনে কানে পড়লো না। যে যত পারছে মারছে, তোরা বারবার থামার জন্য বলছে কিন্তু কেউ থামছে না। এদিকে শিহাব রুদ্রের সাথে তুলনা করলেও একটু বেশি মার খাচ্ছে, শক্তি কমে আসছে। এক মুহূর্তে শিহাবের শক্তি ফুরিয়ে আসে আর সে সুযোগে রুদ্র তাকে ইচ্ছা মতো মারতে থাকে। শিহাবের নাক মুখ ফেরে রক্ত ঝরছে। তোরা আশেপাশে তাকালে কিন্তু দূরে কোথাও মানুষ নেই। একাকি এই রাস্তায় দুজনের তীব্র সংঘর্ষ চলছে। তোরা চিৎকার করা শুরু করলো আর সে চিৎকার আশেপাশে কিছু মানুষ ছুটে এলো। অনেক কষ্টে তারা রুদ্রের হাত থেকে শিহাবকে বাঁচালো। শিহাবের অবস্থা তখন খুবই খারাপ। রুদ্রের খুশিতে মুখে ফেটে রক্ত ভেসে যাচ্ছে। এখন হসপিটালে না নিয়ে গেলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শিহাবের অবস্থা দেখে তোরা তাড়াতাড়ি তার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু কয়েক পা এগোতেই মুহূর্তের মধ্যে রুদ্র এসে কোনো কথা না বলে তোরাকে পাঞ্জা দিয়ে কোলে তুলে কাঁধে নিয়ে নিল। তোরার আগে আতঙ্কে রুদ্রের পিঠে আঘাত করতে করতে চিৎকার করতে বলল, স্যার বলছি আমায়, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই একটা খারাপ মানুষ। তুই মানুষ না, ও মানুষ। তোর মনে কোনো মায়া নাই, তুই অনেক খারাপ। তোকে আমি ঘৃণা করব আজীবন। যতই তুই আমাকে নিয়ে যাস, তুই আমার দেহ হয়তো পাবি কিন্তু প্রাণ থাকতে কোনোদিন তুই আমার মন পাবি না। রুদ্র কোনো কথা না বলে তোরাকে জোর করে গাড়িতে তুলে গাড়ি নিয়ে ছুটে গেল। পিছনে পড়ে রইল শিহাবের রক্তে ভেজা শরীর। আশেপাশের লোকজন শিহাবকে হসপিটালে নিয়ে গেল। শিহাবের ফোন পেয়ে তাড়াতাড়ি তার বাবা মাকে কল করা হলো। ছেলের এত বড় ঘটনা খবর পেয়ে শিহাবের বাবা মা পাগলের মতো হসপিটালে ছুটে এলো। আর এদিকে খান বাড়িতে সবাই নীরব। আগের মতো কেউ কারোর সঙ্গে কথা বলছে না। প্রত্যেকে যেন হাজারো চিন্তায় আটকে গেছে। আনোয়ার খান হলে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ ফোন বেজে উঠলো। আনোয়ার খান ফোন নিয়ে দেখতে পেল শিহাবের বাবা কল দিয়েছেন। তিনি খানিক চমকে গেলেন। এই মুহূর্তে শিহাবের বাবা ফোন করায় ভাবলেন কোনো সমস্যা হলো নাকি। আনোয়ার খান দ্রুত কল রিসিভ করলেন। সঙ্গে সঙ্গে অপাশ থেকে শিহাবের বাবার রাগগ্রস্ত কণ্ঠে কানে এলো, আনোয়ার খান, আপনার ছেলে করা কাজের ফল আপনার ছেলেকেই ভোগ করতে হবে। এতদিন চুপ করেছিলাম, কিছু বলিনি, কিন্তু আজ যা করেছে তার সীমা অতিক্রম করেছে। আপনার ছেলেকে আমি ছাড়বো না। আনোয়ার খানের ফোনের অপাশে উত্তেজিত কণ্ঠ শুনে কাঁপতে কাঁপতে বলেন, কি হয়েছে শিহাব, ঠিক আছে তো? আর রুদ্র কি করেছে? শিহাবের বাবা আনোয়ার খানের কাছে সব খুলে বললেন। সব কথা শুনে আনোয়ার খানের হাত থেকে ফোনটা পড়ে গেল। বুকে তীব্র ব্যথা শুরু হলো। বুকে হাত দিয়ে ধপ করে তিনি ফ্লোরে পড়ে গেলেন। রোশনী খান, তিনি সিঁড়ি দিয়ে নামছিলেন। মুহূর্তের মধ্যে আনোয়ার খানের দিকে চোখ গেল। তিনি তাড়াতাড়ি দৌড়ে এসে ধরে বললেন, এ কি, আপনার কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? আনোয়ার খান বড় বড় শ্বাস নিতে লাগলেন। আনোয়ার খানের অবস্থা দেখে রোশনী খান চিৎকার করতে লাগলেন। বাড়ির সকলে চিৎকার শুনে একে একে বেরিয়ে এলেন। আনোয়ার খানের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল আর সে কান্না শুরু করে দিল। আয়ন আনোয়ার খানের বুকে হাত ধরে বলল, চাচা, তোমার কি বুকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে? আনোয়ার খান শ্বাস নিতে নিতে সব ঘটনা খুলে বললেন। সব শুনে সকলের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আনোয়ার খানের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সবাই তাকে ধরে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেল। হসপিটালের কেবিনে আনোয়ার খানের পাশে সবাই বসে আছে। প্রত্যেকের মুখে চিন্তার ছাপ, কষ্টের ছাপ। আরো সে কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। মুহূর্তে আশিক খান চোখ মুখ শক্ত করে আয়নের দিকে লক্ষ্য করে বললেন, আয়ন, তুই তো ভালো মানুষ, মারফত কারদের চিনিস, যারা লোকদের খুঁজে বের করে দেয়, তাদের সাথে তুই দেখা করতে পারবি? হ্যাঁ, কিন্তু কেন চাচা? আশিক খানের কণ্ঠে রাগ আর অস্থিরতায় বললেন, অনেক হয়েছে, আর চুপ থাকা যাবে না। রুদ্র এবার খুব জোর বেড়েছে। শিহাবকে এমন মেরেছে যে এখন আনোয়ার খানও তার চিন্তায় হাসপাতালে। আমরা আর বসে থেকে দেখবো না। যেভাবে হোক রুদ্র আর তোরাকে খুঁজে বের করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আয়নও ভাবলো, চাচা ঠিকই কথা বলেছেন, এখন আর সময় নষ্ট করার টাইম নাই। রুদ্রের বদমাশি এবার অতিরিক্ত হয়ে গেছে। আনোয়ার খানের অবস্থা, শিহাবের চরম আঘাত, সব কথা মিলে এখন সকলে এগিয়ে না এলে পরিস্থিতি আরো ভয়াবহ দিকে বাড়াবে। এদিকে রুদ্র তুরাকে নিয়ে সোজা একটা পাহাড়ি জঙ্গলে প্রবেশ করলো। জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। তুরা চারপাশ তাকিয়ে ভয় পেল। জঙ্গলটা এত ভয়ানক, হালকা অন্ধকার ঘন যে একবার দেখলে যেও কেউ কাঁপতে শুরু করবে। গাছপালা ছায়া, হঠাৎ হাওয়ার শব্দ, দূরে দূরে অচেনা আওয়াজ, সব মিলিয়ে তুরার মনে ভয়, অসহায়তা অনুভূতি আরো বেড়ে গেল। সে চেষ্টা করলো রোদের দিকে তাকাতে, কিন্তু রোদের চোখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি, যা তুরাকে আরো ভয় দেখাচ্ছে। রুদ্র সোজা তুরাকে নিয়ে একটা ভবনের সামনে চলে আসলো। গাড়ি থামিয়ে কেন কোনো কথা ছাড়া তুরাকে পাঞ্জা দিয়ে কোলে তুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে এসে দেখে কাজী বসে আছে। রুদ্র তখন তার গার্ডকে মেসেজ দিয়ে নির্দেশ দিয়েছে কাজীকে এনে রাখতে। রুদ্র তুরাকে নিয়ে কাজের সামনে এসে বলল, এই কাজী, ফাস্ট ফাস্ট বিয়ে পড়ান।
আমার বংশধর আসতে দেরি হয়ে যাচ্ছে। তোরা রুদ্রের কথা শুনে কাজের দিকে চোখ কপালে ভাঁজ করে ফেললো। কাজী ভাই, এই শালা মানুষটার হাত থেকে আমাকে বাঁচান, না হলে আমি নিজের পায়ে ফেসে ঢুকিয়ে দিব। এমন বিয়ে হবে না। মুহূর্তে রুদ্র তোরার দিকে চোখ পাকিয়ে তাকালো, আর তোরা সঙ্গে সঙ্গে চট করে বলল, তাকাস কেন? তোর মতো নষ্টা নোংরা পুরুষকে আমি বিয়ে করব না। এত জোর কেন করছিস? এই শালা জানোয়ারের বাচ্চা। আচ্ছা রুদ্র, কুকুরের বাচ্চা, হরিণের শ্বশুর মশাই, ব্যাঙ্গের নানু ভাই, শুন তো, তুই আমাকে কেন বিয়ে করতে চাইছিস? ভালোবেসে নাকি নিজের চাহিদার জন্য? কথাটা বলতে তোরার বুক কেঁপে উঠল। রুদ্র যতই খারাপ হোক না কেন, এই মুহূর্তে তোরাকে শক্ত থাকতে হবে, দুর্বল হলে চলবে না, না হলে তার জীবনে চিরদিনের জন্য এই নির্মম রুদ্রের সঙ্গে জড়িয়ে যাবে। রুদ্র তোরার এমন কথায় ঠোঁটে এক চিলকে মুচকি হাসি টেনে তোরার দিকে এগিয়ে এসে বলল, জানেমান, বিশ্বাস করো, তোকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাকে ঠিক কি বলে আমি জানি না। এইটুকু জানি, আমার এই জীবনে তোকে আমি চাই, শুধু তোকেই। মুহূর্তে তোরার মুখে একটুখানি হাসি ফুটে উঠলো। সে হাসির মানে তোরা ছাড়া আর কেউ জানে না। তোরা রুদ্রের চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ওকে, আমি আপনাকে বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে, সেটা আপনাকে মানতেই হবে। মুহূর্তে রুদ্রের ঠোঁটে আনন্দের হাসি ছড়িয়ে বলল, বুকে হাত রেখে গলা একটু টেনে গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আমার জানেমান রাজি হয়েছে। তাহলে বল, কি করতে হবে আমাকে? আমি তোর জন্য আমার জান ছাড়া সবকিছু করতে পারবো। জান দিতে পারবো না, কারণ নিজের ইচ্ছা জান দেয়া পাপ। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এই পাপটাকে আমি সবচেয়ে সম্মানে মনে করি, তাই এই পাপটা করতে চাই। বল, আমার জানেমান, কি করতে হবে আমাকে? তোরা কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রুদ্রকে বলে ফেললো তার শেষ শর্তটা। আর তোরার মুখ থেকে পুরো কথাগুলো শোনার পর রুদ্রের চোখ যেন কপালে উঠে গেল। মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, বিস্ময়ের সঙ্গে মিশে গেল হালকা আতঙ্ক। তার ঠোঁটের হাসিটা যেন কোথায় হারিয়ে গেল এক নিমিষেই। চোখের দৃষ্টিতে ফুটে উঠল একরাশ অবিশ্বাস, বাচ্চাদের মতো মুখে অবাক ভাব। কেউ হঠাৎ প্রিয় খেলাটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে, কারণ তোরা বলেছে, যদি আমাকে আপনার সত্যিই ভালো লাগে, তাহলে আপনার প্রমাণ করতে হবে যে আমার প্রতি আপনার ভালো লাগা আছে। আপনার ভালোবাসা যদি সত্যি হয়, তবে জোর করে ভালোবাসা হয় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের চরিত্র বদলে, সম্মান করে নিজেকে নিজের করে নিতে হয়। আপনি হয়তো বিয়ে করে আমার শরীর পেতে পারবেন, কিন্তু মন পাবেন না। আপনার ভালোবাসা যদি প্রকৃত হয়, তাহলে আপনি আমার শরীর নয়, প্রথমে আমার মনকে পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে 1 মাস সময় দিব। এই 1 মাসে আপনাকে বদলাতে হবে। যেসব মেয়েদের সঙ্গে আপনি দিনরাত কাটিয়েছেন, তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং নিজের নামাজে এবং মজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে মাপ চাইতে হবে। আমার শর্তগুলো যদি আপনি 1 মাসের মধ্যে পূরণ করতে পারেন, তবে আমি আপনাকে 3 কবুল বলে বিয়ে করব। রুদ্র অনেকক্ষণ ভেবে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তোরা কণ্ঠ সেই মুহূর্তে আবার গর্জে উঠল তীক্ষ্ণ ধীর, অথচ ভেতরে কাঁপন জাগানো এক সুরে বলল, কি হলো, আপনি কি রাজি? এছাড়া যদি আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে করতে পারেন, তবে আমি আপনাকে আগে থেকে বলে রাখছি, এই জীবন থাকতে আমি কখনো আপনার স্ত্রী হিসেবে সম্মান দিব না। অর্থাৎ আপনি আমার জীবনে থাকবেন, কিন্তু আমার মনে কোনো জায়গা পাবেন না, কারণ একজন নারী কখনো চায় না তার স্বামী হোক আপনার মতো একজন মানুষ। যদিও কেউ চায়, সেটা তাদের মন মানসিকতা, কিন্তু আমি আলাদা। আমি আপনাকে আমার স্বামী হিসেবে চাই না রুদ্র খান। তোরার কথা শুনে রুদ্রের মুখে কোনো কথা ফুটলো না। চোখ দুটো হঠাৎ স্থির হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে হালকা এক টান রাগ আর অভিমান মিশে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তোরার দিকে। মুহূর্তে সে তার গার্ডকে দিকে তাকিয়ে নিঃশব্দে এক ইশারা করলো। গার্ডটা বসের চোখে ভাষা বুঝতে সময় নিল না, দ্রুত কাজীকে নিয়ে জায়গা ছাড়লো। তারপর রুদ্র নিজেই গভীর শ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। রুদ্র চলে যেতে তোরা চারপাশে একবার তাকালো, তারপর হঠাৎ নিজের আনন্দ চেপে রাখতে পারলো না। মুখে ফুটে উঠলো দুষ্ট এক হাসি, চোখে চকচক করছে বিজয়ের ঝিলিক। মুহূর্তে 2 হাত উঁচু করে নাচতে শুরু করলো, নিজের মনে বলল, ডিঙ্কা 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 ডিক, তুই 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 পর্যন্ত পেরেছিস। তোর গলায় খুশির সুর, মুখে একরাশ দুষ্ট তৃপ্তি। তারপরও সামান্য থেমে হাসতে বলল, এখন আমি 1 মাসের মধ্যে যেভাবে হোক পালাবো। আমি তো জাস্ট রুদ্র ভাইয়াকে ভালো হতে বললাম, তাই বলে কি তার জীবনে থাকবো? কখনোই না। আমার যেই করেই হোক এখান থেকে পালাতেই হবে। তোরা কথাগুলো বলতে বলতে নিজের চুল ঠিক করলো, আয়নার দিকে গিয়ে তাকে চোখ টিপ দিল, যেন নিজের বুদ্ধি প্রশ্ন করছে নিজেই। তুই তো জিনিয়াস রে। পুরো হাসপাতালে যেন এক তাণ্ডব ক্ষেত্র হয়ে উঠেছে। ওয়ার্ডের ভেতর রোগীর আর্তনাদ, নার্সদের জোর ঝাপটা, সবকিছু দিয়ে থেকে যাচ্ছে এক মানুষের পাগল হয়ে যা চিৎকার। শিয়াব চোখ লাল হয়ে উঠেছে, মাথার চুল এলোমেলো, হাতে ব্যান্ডেজ জড়ানো, রক্তাক্ত দাগ, তবু সে থামছে না। ডাক্তাররা চেষ্টা করে তাকে শান্ত করতে, কিন্তু কোনো কিছু তোয়াক্কা করছে না। সে পাগলের মতো ধাক্কা মারছে, চিৎকার করে কাঁদছে, ভেঙে ফেলছে সামনে থাকা জিনিসপত্র। চারপাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, যেন কেউ আগুনের সামনে পড়েছে। শিয়াব বুক পেটে যাওয়া গলায় গর্জে উঠলো, চোখে আগুন নিয়ে বলল, আমি ওই রুদ্রকে ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো।
ওই আমার কাছ থেকে আমার তুরাকে কেড়ে নিয়েছে। আজ আমি শুধুমাত্র তার জন্য তুরাকে পাচ্ছি না। শিহাব দেয়ালে ঘুষি মারলো, ব্যথায় মুখ কুঁচকে গেল কিন্তু থামলো না, কণ্ঠ আরো ভারী হয়ে উঠলো। তোরা আমার হাত ধরতে চায় কিন্তু এই রুদ্রের বাচ্চা আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ছাড়বো না রুদ্রকে, আমি ছাড়বো না। তার চোখে জল আর রক্ত একসাথে গড়িয়ে পড়ছে, মুখে ব্যথা কিন্তু হৃদয়ে শুধু একটাই আগুন, প্রেম, ক্ষোভ আর প্রতিশোধের। শিহাবের কেবিনের বাইরে শিহাবের বাবা মা মাথা ধরে বসে আছে, চোখে অজস্র উদ্বেগ আর কষ্ট। তাদের ছেলেটা আজ এমন বেদনাদায়ক অবস্থায় পড়ে আছে দেখে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বারবার নিজেরা একে অপরকে চেপে ধরে ফিস ফিস করে বলেছে, আমাদের একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে তারা বাঁচতে পারবে না। শিহাবের বাবা গুজমিল করে বহু গুন্ডা লাগিয়েছে, খোঁজ করে রুদ্রকে এনে দেবার জন্য টাকা দিয়ে লোক জোগাড় করেছে আর পুলিশের অভিযোগও করেছে। রাজশাহী প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজ চলছে, রাস্তাঘাট, অট্টালিকা, পরিচিত কারো বাড়ি সব দিয়ে সেকে দেখা হচ্ছে, তবুও কোনো সন্ধান মিলছে না। লোকজন বলছে রুদ্র যে তুরাকে কোথায় রেখেছে মনে হচ্ছে পৃথিবীতে কেবল রুদ্র ছাড়া আর কেউ জানে না। এমন অনিশ্চয়তার মধ্যে শিহাবের বাবা মার বুক কেঁপে ওঠে, চোখে অনুতপ্ত আর এক আশঙ্কা, কখনো শান্তি নেই তাদের মনে। শিহাব কক্ষের ভেতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কেবিনের বেঞ্চ, টেবিল, ইনফিউশন স্ট্যান্ড যত কিছু হাতে পাচ্ছে সব ভাঙিয়ে ফেলছে। ওষুধের বোতল লড়িয়ে পড়ছে, পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের চুল আঁকড়ে ধরে বারবার নিজে কানে ধাক্কার মতো বলে উঠছে, ছাড়বো না, আমি রুদ্রকে ছাড়বো না, আমি ওর শেষ দেখে নিব। চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, এখন থেকে এই গল্পের প্রত্যেকটা পার্ট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে, তাই যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।